বন্ধুরা, আজ আপনাদেরকে নিয়ে যাব এমন একটি নিদর্শন দেখাতে যেটি 200 থেকে 230 বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যে বাড়িটির নাম নলুয়া জমিদার বাড়ি। এটি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নলুয়া গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। স্থানীয়ভাবে এটিকে বোয়ালিয়া জমিদার বাড়ি নামেও অনেকে চেনে। ধারণা করা হয় এটি 200 থেকে 230 বছরের পুরনো জমিদারি স্থাপনা। এই জমিদার বাড়িটি ব্রিটিশ আমলের জমিদারি সংস্কৃতির একটি নিদর্শন। পুরনো দালান, নকশা, খিলান ও ঐতিহ্যবাহী স্থাপত্যের কারণে এটি এখনও ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের আগ্রহের কেন্দ্র। যদিও সময়ের সাথে এর অনেক অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তবুও পুরনো ঐতিহ্যের ছাপ এখনও বিদ্যমান। এলাকার প্রবীণদের মতে জমিদার পরিবারটি একসময় আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলের খাজনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করত। এখনও সেই অতীতের সাক্ষ্য বহন করে। দেখুন বন্ধুরা, ভবনের উপরিভাগে তৈরি করা সেই সানসেটটি এখনও প্রায় অক্ষতই আছে। একতলা ছাদের নিচের দিকে লম্বালম্বিভাবে বসানো রয়েছে মোটা লোহার পাত। আজ থেকে 2 শতাব্দীরও বেশি আগে, যখন আধুনিক কংক্রিট বা স্টিলের প্রযুক্তি ছিল না, তখন নির্মাতারা ভবনকে দীর্ঘস্থায়ী করার জন্য এমন অভিনব কৌশল ব্যবহার করতেন। ছাদের অবস্থা এতটাই জরাজীর্ণ হয়ে গিয়েছে যে ছাদ ভেদ করে বৃষ্টির পানি নিচতলায় পড়ছে। স্থানীয়ভাবে প্রচলিত আছে যে নলুয়ার জমিদার পরিবার প্রথমে ছিল ভূমি ইজারাদার বা রাজস্ব সংগ্রাহক। পরে তারা স্থায়ী বন্দোবস্তের সময় জমির অধিকার সুদৃঢ় করে। সেই সময় বাংলার বহু অঞ্চলের মতো মতলবের জমিদাররা কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করত এবং ব্রিটিশ প্রশাসনের প্রতিনিধি হিসেবে কাজ করত। পার্মানেন্ট সেটেলমেন্ট ছিল সেই মোড় পরিবর্তনের ঘটনা, যার মাধ্যমে জমিদাররা কার্যত ভূমির স্থায়ী নিয়ন্ত্রক হয়ে ওঠে। দেখুন বন্ধুরা, সেই সময় তারা আস্ত ইট দিয়ে ছাদ তৈরি করত। স্থাপত্যে মুঘল ও ঔপনিবেশিক ইউরোপীয় ধাঁচের মিশ্র প্রভাব দেখা যায়। বড় খিলান, মোটা দেয়াল, চুন সুরকির গাঁথনি এবং উচ্চ বারান্দা ছিল এর বৈশিষ্ট্য। দেখুন বন্ধুরা, কিভাবে ছাদ ফেটে চৌচির হয়ে আছে। ছাদের বাইরের দিকের গাছের শেকড় ছাদ ভেদ করে ভবনের ভেতরে চলে এসেছে। জমিদার পরিবার স্থানীয় সমাজে শুধু অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও প্রভাবশালী ছিল। তারা সালিশ, ধর্মীয় অনুষ্ঠান, রাস্তা নির্মাণ ও কখনো দুর্ভিক্ষকালে সাহায্য দিত। তবে জমিদারি ব্যবস্থার আরেক দিকও ছিল কঠোর খাজনা আদায়। অনেক কৃষকের কাছে জমিদার ছিল ক্ষমতার প্রতীক, আবার কারো কাছে ছিল ভয়ের নাম। বন্ধুরা, আমরা এখন ভবনের 3য় তলায় ওঠার সিঁড়িতে আছি। দেখুন কতটা জরাজীর্ণ। তৃতীয় তলায় উঠে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। 3য় তলার প্রায় বেশিরভাগ অংশই ধসে গেছে। 1947 সালে ভারত বিভাজনের পর এবং বিশেষত 1950 সালের ইস্ট বেঙ্গল স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের মাধ্যমে পূর্ব বাংলায় জমিদারি প্রথা বিলুপ্ত হওয়া শুরু হয়। তখন অধিকাংশ জমিদার পরিবার আর্থিক ও রাজনৈতিক ক্ষমতা হারায়। নলুয়া জমিদার বাড়িও ধীরে ধীরে প্রায় পরিত্যক্ত ও ভগ্নপ্রায় হয়ে পড়ে। অনেক অংশ ভেঙে যায়, কিছু অংশ স্থানীয় লোকজন ব্যবহার করতে শুরু করে। সময়ের পরিক্রমায় এই জমিদার বাড়িটি বাংলাদেশ সরকারের অধীনস্থ হয় এবং মতলব ডিগ্রি কলেজের স্টাফ কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়।
স্থানীয় সূত্রে জানা যায় 1980 সাল থেকে মতলব ডিগ্রি কলেজের সচিব দেওয়ান মোহাম্মদ ফেরদৌস তার সপরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন এবং 2014 সালে তার রিটায়ারমেন্টের পর তারা এই বাড়িটি ছেড়ে চলে যান। বন্ধুরা, একসময় এই বাড়িতে কত জৌলুস ছিল, কত মানুষ এখানে বসবাস করত, তাদের কত মিষ্টি স্মৃতি ছিল, কিন্তু আজকে শুধুমাত্র দেয়ালের কঙ্কালটি পড়ে আছে, আর সব কিছুই শুধুমাত্র স্মৃতি। স্থানীয় লোককাহিনী ও প্রবীণদের মুখে নলুয়া জমিদার বাড়ির জমিদারদের নির্দিষ্ট নাম নিয়ে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায়, তবে নির্ভরযোগ্য সরকারি ইতিহাস বা সংরক্ষিত বংশতালিকা না থাকায় এগুলোকে লোকমুখে প্রচলিত ইতিহাস হিসেবেই দেখা হয়। স্থানীয়ভাবে কিছু প্রবীণ ব্যক্তির মতে এখানে রায়চৌধুরী বংশের বসবাস ছিল বলে জানা যায়। আবার কেউ কেউ বোয়ালিয়া জমিদার নামেই পরিবারটিকে বেশি চিনতেন বলে উল্লেখ করেন, তবে কোনো ব্যক্তির পূর্ণ নাম নিয়ে একক ও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। দেখুন বন্ধুরা, কত বড় একটি বটবৃক্ষ এই ভবনটিকে তার শেকড় দিয়ে আঁকড়ে ধরে আছে। একসময় যে বাড়িটি ছিল হাসি আনন্দে আর জৌলুসে পরিপূর্ণ, এখন সেই বাড়িটি দাঁড়িয়ে আছে তার কঙ্কালসার দেহ নিয়ে শুধুমাত্র সময়ের সাক্ষী হয়ে। বন্ধুরা, এই কারুকার্য খচিত জায়গাটিতেই হয়তো তারা সন্ধ্যা হয়ে গেলে আলো জ্বালিয়ে রাখতেন তাদের লণ্ঠনের মাধ্যমে। জমিদারের নির্দিষ্ট কোনো নাম ইতিহাসে লেখা না থাকলেও বাড়ির সম্মুখভাগে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা মন্দিরগুলোই প্রমাণ করে দেয় এই বাড়িটি কোনো এক হিন্দু জমিদার কর্তৃক নির্মিত হয়েছিল এবং তারাই এখানে বসবাস করতেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করব। আবারও কোনো এক ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।